হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের বেসিক টু প্রো কোর্সের এসএসসি 27 এবং 28 ব্যাচ, অর্থাৎ যারা নিউ 9 অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো এবং যারা হচ্ছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো টপিক দেখে বুঝতেই পারছো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাস, এবং তোমরা ইতিমধ্যে জেনেও গিয়েছো যে তোমাদের বাংলা এবং বিজিএস এর দায়িত্ব নিতে কিন্তু আমি তোমাদের সৌরভ ভাইয়া যুক্ত হয়ে গিয়েছি। সো আজকে যেহেতু একদম প্রথম ক্লাস, সো আজকে শুরুতে আমার সম্পর্কে একটু বলি, আমার পরিচয়টা দেই তোমাদের সাথে, যেহেতু সারা বছর যুক্ত আছি, এবং এরপর আমরা কিভাবে হচ্ছে সারা বছর পড়বো সেইটাও ছোট্ট একটা ধারণা নিয়ে তারপর হচ্ছে মূল ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? সো আমার নাম হচ্ছে হাসান আল মামুন সৌরভ, তোমাদের সৌরভ ভাইয়া। তোমাদের সাথে বাংলা এবং বিজিএস টিমে যুক্ত হয়েছি, তোমাদের বাংলা বিজিএস পড়াবো ইনশাল্লাহ পুরো বছর। এবং একই সাথে তোমাদের এই যে যত ধরনের প্রবলেম থাকবে সারা বছর তোমাদের বাংলা এবং বিজিএস নিয়ে, সবগুলো সলভ করব। সো আসো আজকের ক্লাসে আমরা কি কি করব একটু দেখি। দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায়, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, পার্ট 1। এখন প্রশ্ন হচ্ছে, ভাই পার্ট 1 কেন, তাই না? সো পার্ট 1 হচ্ছে এই কারণে যে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবা, যে আমাদের বিজিএস এর ক্ষেত্রে দেখবা যে হচ্ছে ঘটনাটা হচ্ছে এরকম, যে অনেক পড়া মনে হয়, তাই না? যে হচ্ছে এত এত সাল, এত এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো, তাই না? সো আমরা ক্লাসগুলোকে এমনভাবে ভাগ করেছি যেন তোমার প্রত্যেকটা একদম ক্লাসের যেই হচ্ছে পড়া, ক্লাসের পড়া তোমার ক্লাসের মধ্যেই শেষ হয়ে যায়, ঠিক আছে? ক্লাসের পড়া ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো এইটার জন্য কি করতে হবে, তাই না? এখন আমি বলে দিলাম যে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে গেল না, এইটার জন্য তোমাকে অবশ্যই এবং অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? ধরো এখন খুব টায়ার্ড, তোমার মন চাচ্ছেই না পড়াশোনা করতে, এখন তুমি সেই মন নিয়ে এসে যদি ক্লাসটা করতে বসো, তাহলে একবারের জায়গায় হয়তো বা 2-3বারও তোমার ক্লাসটা করা লাগতে পারে। সো ফ্রেশ মাইন্ডে যখনই কোনো ক্লাস করবা, ফ্রেশ মাইন্ড নিয়ে বসবা, দেখবা যে হচ্ছে মনোযোগ যখন বেশি থাকবে তখন পড়তেও ভালো লাগছে, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে ক্লাসটা করতে বসবা, এবং একই সাথে সব সময় সব সময় বইটা খুলে রাখবা। এই যে আমিও কিন্তু বইটা তোমাদের সাথে রেখেছি, দেখো এই যে বইটা কিন্তু আমিও রেখেছি, ঠিক আছে? এবং একই সাথে তোমাদের খাতা থাকতে হবে। ওকে, এখন তাহলে ভাইয়া এই যে বললাম ক্লাসের পর ক্লাসে শেষ হবে, আমি কিভাবে পড়াবো এটা একটু বলি, ঠিক আছে? তো তোমাদের যেই টপিকগুলো থাকবে, এই টপিকগুলো হচ্ছে আমি ক্লাসের মধ্যেই বুঝিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের মধ্যেই হচ্ছে সবগুলো বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এখন ক্লাসে বুঝলা, তুমি সেটা যদি হচ্ছে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেটা শেষ হবে না। তোমার হচ্ছে পড়লা, মাথায় রাখলা, 2 দিন পর আবার ভুলে যাবা। সো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। সো এই কয়টা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার হচ্ছে বাংলা বলো বিজিএস বলো কোনো সাবজেক্টেই আর প্রবলেম হবে না, ঠিক আছে? সো চলো দেরি না করে সরাসরি শুরু করি আমরা, ঠিক আছে? সো শুরুতেই যেহেতু আমরা বলেছি আজকে ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের, আশা করি তোমাদের যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো তোমরা হচ্ছে বই পেয়েও গিয়েছো। সো বই যদি পেয়ে গিয়ে থাকো, একটু বইয়ের আমাদের পেজ নাম্বার হচ্ছে খুব সম্ভবত এটা আমাদের প্রথম পৃষ্ঠাতেই, ঠিক আছে? পূর্ব বাংলা পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এই পেজটা বের করে ফেলো এবং একই সাথে খাতা নিয়ে নাও, ঠিক আছে? সো এখানে ওভারঅল একটা সামারি দেয়া আছে ফার্স্ট জি প্যারাটাতে, যে আমরা আসলে কি কি জানবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা কি কি জানবো। সো এই যে আমাদের যেহেতু বলেছে পূর্ব বাংলা, সো পূর্ব বাংলার কনসেপ্টটা কখন থেকে আসলো, ঠিক আছে? যে এটা কখন থেকে শুরু হলো? 1947 সালে, ঠিক আছে? 1947 সালে যখন দুইটা ভাগ হয়ে গেল। কি ভাগ বলো তো? 1947 সালে, এই যে 1947 সালে আমাদের দুইটা ভাগ হয়ে গেল এই অঞ্চলটাতে, দেখো এই যে এখানে বড় করে দেখতে পারবা লেখা আছে ইন্ডিয়া, এবং ওই পাশেও এর হচ্ছে বাম পাশে উপরের দিকে ওয়েস্ট পাকিস্তান, ডান পাশে ইস্ট পাকিস্তান। সো 47-এ গিয়ে আমরা দেখলাম যে দুইটা ভাগ হয়ে গেল, ইংরেজ শাসনামল থেকে বের হয়ে আমরা কোথায় চলে আসলাম? আমরা
এই অঞ্চলে দুইটা দেশ দেখলাম, একটা ভারত আর একটা পাকিস্তান। তো এগুলো তো সবাই জানি মোটামুটি, ঠিক আছে। এখন অনেক বিষয় পাবা যেগুলো দেখবা হচ্ছে মনে হচ্ছে তুমি জানো, বাট তুমি এমন ভাবে জানো না, এটার হিস্ট্রি না জানার কারণে তোমার মনে হবে যে মুখস্থ করি, দেখবো পরের দিন ভুলে যাচ্ছ। তো সব সময় যখনই কোনো পড়া পড়বা বুঝে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। বুঝে পড়লে দেখবা যে সেই পড়াগুলো হচ্ছে মনে থাকছে অনেক বেশি। ওকে, সব সময় যখনই কোনো একটা কিছু পড়বা সব সময় বুঝে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। সো আসো, যে কথাটা বলছিলাম যে পাকিস্তান একটা রাষ্ট্রের সৃষ্টি হলো। এখন এই পাকিস্তানকে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশে ভাগ হয়ে গেল, দেখো এখানে বেঙ্গল লেখা। সো এই দুইটা অংশ আমাদের, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো এই যে ইস্ট পাকিস্তান বাংলাদেশ অ্যাজ 1971, তার মানে এই বাংলাদেশটাই আগে ছিল হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান, ঠিক আছে। তো 47-এর সময় থেকে আমরা বলছি যে হচ্ছে কি হচ্ছিল তখনকার সময়, আমরা কিন্তু একটু পেছনে ফিরে গিয়েছি, ঠিক আছে। আমরা একদম পিছনে চলে আসছি যে আসলে কি হয়েছিল তখনকার সময়, ঠিক আছে। টাইম মেশিনে করে আমরা হচ্ছে একদম উড়ে চলে আসছি 1947 সালে। সো এখন আরেকটু পিছনে যাব, 47 থেকে আরেকটু পিছনে যাব। পিছনে যাওয়ার জন্য তার আগে তোমরা আমাকে বলো তো, তোমাদেরকে দেখি কে কে চেনো এই লোকটাকে, বলো তো এই লোকটার নাম কি, এই ভদ্রলোকের নাম কি বলো তো, দেখি কে কে বলতে পারো এই ভদ্রলোকের নাম কি। দেখো তো তোমাদের বইতে গেলেই খুঁজে পাবা, দেখো কি বলা হচ্ছে, এই যে বলা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, একদম ফার্স্ট পার্টে চলে যাচ্ছে, ঠিক আছে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন। সো এখন ভাইয়া এই যে বাঙালি জাতীয়তাবাদের কথা আমরা বলছি, জাতীয়তাবাদ কি জিনিস এবং ভাষা আন্দোলন নিয়ে তো এখন আমরা আলোচনা করবই। সো জাতীয়তাবাদের কনসেপ্টে একটু পরে আসছি। শুরুতে আমরা দেখি যে তখন কি হয়েছিল, বলছে যে ভাষা আন্দোলনের পটভূমি, অর্থাৎ কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আন্দোলনটা শুরু হয়েছিল, ঠিক আছে। আন্দোলনটা কোথা থেকে উঠে আসছিল, দেখো বলছে একজনের নামের কথা, মোহাম্মদ আলী জিন্নাহ। এই নামটা কে কে শুনেছো বলো তো দেখি, অনেক শুনবা। যখন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়বা দেখবা অনেক বারবার এই নামটা শুনতে পাচ্ছ। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তুমি মুক্তিযুদ্ধ বলো বা হচ্ছে ভাষা আন্দোলন বলো, এই টপিকটার নাম শুনলেই এই ব্যক্তির নাম দেখবা হচ্ছে কোনো না কোনোভাবে কানেক্টেড। সো যেই ব্যক্তির নাম তোমরা এতক্ষণ ধরে শুনতে পাচ্ছ, ঠিক আছে, দেখো সেই ব্যক্তিটাই হচ্ছেন আমাদের এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের লিখতে হতে পারে, সো লিখে নাও। লিখলে কিন্তু তোমাদের যেটা হবে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, মোহাম্মদ আলী জিন্নাহ। সো আমরা তো বললাম একটু টাইম মেশিনে করে পিছনের দিকে যাব, 47-এরও আরও আগে, ঠিক আছে। যখন হচ্ছে আমাদের কি বলছিলাম যে ওই যে দেখো দেশ ভাগের কথা বলছিলাম না আমরা, যে হচ্ছে দেশ ভাগ হয়ে যাচ্ছে। সো এই দেশ ভাগের কথা যখন চিন্তা হচ্ছিল, ধরো একদিনেই তো একটা দেশ ভাগ হয়ে যায় না, তাই না। সো এই দেশ ভাগের কথা যখন চিন্তা করা হচ্ছিল, ঠিক তখন থেকেই, অর্থাৎ এই যে 1937 সালে আমাদের মুসলিম লীগের যে দাপ্তরিক ভাষা, ঠিক আছে, দাপ্তরিক ভাষা, সেই দাপ্তরিক ভাষা হচ্ছে কি, কোন ভাষাটা হবে বলছেন যে উর্দু হবে আমাদের দাপ্তরিক ভাষা। কে বলছেন সেটা, এই ভদ্রলোক, ঠিক আছে। এই যে যাকে তোমরা দেখতে পাচ্ছ, কত সালে ভাইয়া, 1937 সালে, ঠিক আছে, 1937 সালে তিনি কি করেন বলেন যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হবে হচ্ছে আমাদের কি হবে, উর্দু। ওকে, এগুলো তোমরাও সাথে সাথে খাতায় লিখে ফেলো, পরে সুন্দর করে ক্লাসটা শেষ হয়ে গেলে সুন্দর করে হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়ে লিখে ফেলবা, এইভাবে স্টার দিয়ে পয়েন্ট দিয়ে লিখে ফেলবা যে 1937 সালে এই যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কি করেন, তিনি হচ্ছেন বলেন যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হবে উর্দু, এই উর্দু করার প্রস্তাব দেন। তখন কি ঘটলো, তখন কি ঘটলো, আচ্ছা দাঁড়াও, তখন যেই ঘটনা ঘটলো সেটা ঘটনাটা ঘটার আগে তোমরা আমাকে বলো তো এই লোককে তোমরা চেনো কিনা। অনেক দেখবা, অনেক জায়গায় ছবি দেখবা, যদি টিভি দেখো, নিউজ দেখো, ফেসবুকে তো এখন তোমরা সারাদিনই থাকো আমি জানি। সো এই যেই জায়গাতেই যাও না কেন এই লোকটাকে তোমরা দেখতেই পাবা। সো বলো তো তিনি কে আসলে,
এই যে আমাদের বাঙালি জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বলো, ভাষা আন্দোলনের ইতিহাস বলো, এই ইতিহাসে খুবই 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 ইম্পর্টেন্ট একটা পার্সন হচ্ছেন ইনি। বলো তো ইনি কে আসলে, দেখি কে বলতে পারবা? আসো বইয়ে দেখাই। সেটা হচ্ছে যে বলছে যে বাঙালি নেতা, তার মানে তিনি একজন বাঙালি। কে? শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে, এর বিরোধিতা করেন। তার মানে জিনিসটা বোঝার চেষ্টা করো, তার নাম হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? যে আমাদের 1947 সালে একটা দেশ ভাগ হবে। সো এই দেশ ভাগ হওয়ার আগে থেকেই যখন চিন্তা ভাবনা হচ্ছে দেশটা ভাগ হবে, সো ভাগ হয়ে যাওয়ার আগেই 1937 সালে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ কি করেন? একটা প্রস্তাব দেন। কি প্রস্তাব? যে আমাদের মুসলিম লীগের দাপ্তরিক যে ভাষা, ঠিক আছে, যে কোন ভাষায় ধরো হচ্ছে কথাবার্তা বলা হবে, সব কাজকর্ম করা হবে, সেটা হবে হচ্ছে আমাদের উর্দু। তখন তিনি যখন এই প্রস্তাবটা দেন, সেইটার কি করেন? বিরোধিতা করেন, যে না, এটা হতে পারে না। কে বলেন? এই ভদ্রলোক, যে শেরে বাংলা একে ফজলুল হক। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ একটা কনসেপ্ট, ঠিক আছে, যে কি হচ্ছিল। এখন আমরা ধীরে ধীরে হচ্ছে একটু সামনের দিকে আগাবো, এখান থেকে সামনের দিকে আগাবো। দেখো কয়েকটা নাম দেয়া আছে, নামগুলোর আগে তোমরা দেখো ওই 1937 সালে পরে যখন আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে নতুন। কি রাষ্ট্র? দেখো 1947 সালের এপ্রিল মাসে পাকিস্তান রাষ্ট্রের একটা রাষ্ট্র নামক যেই কি বলে, আমাদের যে পাকিস্তান রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্র নামে একটা নতুন রাষ্ট্র যেহেতু প্রতিষ্ঠা হয়ে যাবে, এই ধারণা যখন একদম কনফার্ম, একদম নিশ্চিত, তখন কি হলো? তখন দুইজন ভদ্রলোক, ঠিক আছে, ভদ্রলোক বলছি যেহেতু হচ্ছে তারা তখনকার সময়ে অনেক নামি দামি ব্যক্তি ছিল, তো এই কারণে বলছি ভদ্রলোক, যে তখন আবার একটা বিতর্ক শুরু হলো। কি বিতর্ক? যে এই যে আমাদের ভাষা, সেই ভাষাটা কি হবে? নতুন রাষ্ট্র, চিন্তা করে দেখো, যখনই একটা নতুন রাষ্ট্র ক্রিয়েট হবে, তৈরি হবে, তখন কি, তখন মাথার মধ্যে একটা চিন্তা থাকে না যে হচ্ছে সেই রাষ্ট্রের মানুষজনকে কিভাবে চালানো হবে, অর্থাৎ সেই রাষ্ট্রের গঠন কাঠামো কিভাবে হবে, সো ভাষাও চলে আসে এর মধ্যে। সো এই কারণে ভাষা নিয়ে বিতর্কটা আবার শুরু হয়। কি বিতর্ক? দেখো এই যে 1947 সালের 17ই মে কি বলছে? চৌধুরী খলিকুজ্জামান, ঠিক আছে, দুইজন ব্যক্তির কথা এখন আমরা জানবো। চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে, একটা হচ্ছে 17ই মে আর একটা হচ্ছে জুলাই মাসে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ, ঠিক আছে, ডক্টর জিয়াউদ্দিন আহমদ, এই দুইজন ব্যক্তি বলেন যে হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত হচ্ছে উর্দু। ঠিক আছে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত হচ্ছে আমাদের উর্দু। ঠিক আছে, এখন এই যে শর্টে তোমাদের একটা সহজ বা হচ্ছে কমন প্রবলেম, আমি জানি সহজ প্রবলেম এই কারণে বললাম যে হচ্ছে সবাই বলে যে ভাই এত পড়া মনে রাখতে পারি না, কি করব। সো এই পড়া যেন তোমরা মনে রাখতে পারো, এই জন্য হচ্ছে শর্টকাটে হচ্ছে এইভাবে কিভাবে নোট করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো 1947 সালের 17ই মে চৌধুরী খলিকুজ্জামান এবং এপ্রিল মাসে কি বলতো, আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুঃখিত, আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঠিক আছে, সো এমসিকিউ এর জন্য কিন্তু এই অংশগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, এমসিকিউ এর জন্য এই অংশগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। কিভাবে বললো যে হচ্ছে এই যে 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন, তখন এই ধরনের তোমরা যদি জীবনেও যারা বই খুলো নাই, তারা তো চিন্তা করবা যে হচ্ছে ঠিক আছে পাইছে, এখন একটা কয়েন নেই, কয়েন নিয়ে হচ্ছে ABCD হেড টেল করে টস করে যেটা আসে সেটা বসাই দিই। কিন্তু যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো, তাহলে এই কয়েন নিয়েও আবার যাওয়া লাগবে না, আর হচ্ছে তোমার এদিক ওদিকে তাকানো লাগবে না, তুমি নিজেই উত্তর করতে পারবা এবং খুব সহজভাবে। দেখো এতক্ষণ পর্যন্ত যা যা পড়িয়েছি খুব কঠিন কিছু কি? একদমই কিন্তু কঠিন কিছু না। 1937 সালের কথা আমরা পড়লাম, 1947 এসে একদম শুরুর দিকে কি হচ্ছে,
সেটা আমরা জানার চেষ্টা করছি। একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি তো ছোটবেলা থেকে বড় হয়েছো, তাই না? ছোটবেলার অনেক স্মৃতি দেখবা যে তোমার এখনো মনে আছে, আবার অনেক স্মৃতি দেখবা যে তোমার একটু একটু ঝাপসা ঝাপসা মনে আছে, ভুলে গিয়েছো। তো যখন তুমি তোমার বাবা মা বা কাউকে জিজ্ঞেস করো যে সেই সময় কি হয়েছিল, তখন কিন্তু সেই স্মৃতিগুলা আবারও মাথায় চলে আসে, ঠিক আছে? সেগুলো কিন্তু আর কখনো ভুলবা না। সো আমাদের এই যে টপিকগুলো, এগুলো হচ্ছে ধরো একটা স্মৃতির মতো। তুমি যদি হিস্ট্রিতে চলে যাও, জাস্ট একটু চিন্তা করো যে তখন কি হচ্ছিল, সেইভাবে যদি জানার চেষ্টা করো, দেখবা যে হচ্ছে সব কিছু সহজ, ঠিক আছে? আসো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। এখন তারা কি বলল যে উর্দুই হবে আমাদের রাষ্ট্রভাষা পাকিস্তানের। তো এখন এটা কি সবাই মানবে বলো? কেউই মানবে না। তখন কি ঘটলো? আমাদের এই যে বুদ্ধিজীবী যারা ছিলেন তখনকার সময়, আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমদ, ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ আরো অনেক বুদ্ধিজীবী কি করলেন? প্রবন্ধ লেখা শুরু করলেন, ঠিক আছে? প্রবন্ধ লিখা শুরু করলেন। তো প্রবন্ধ লিখে তারা হচ্ছে এটার প্রতিবাদ করছেন। কি করছেন? প্রতিবাদ, যে না, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ বাঙালি, যাদের মায়ের ভাষা হচ্ছে বাংলা, তো সেই পাকিস্তান রাষ্ট্র যেটা নতুন ক্রিয়েট হচ্ছে পূর্ব বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে সেটার রাষ্ট্রভাষা কখনোই শুধুমাত্র উর্দু হতে পারে না। কি বলা হচ্ছে? যে তারা প্রবন্ধ লিখে হচ্ছে কি করেন? প্রতিবাদ জানান। সো এই যে প্রতিবাদের যাত্রা কিন্তু এখন শুরু। এখন দেখবা শুধু প্রতিবাদ হচ্ছেই, এখন দেখবা শুধু প্রতিবাদ হচ্ছে, ঠিক আছে? প্রতিবাদ হচ্ছে। সো তারা কি করলেন? তারা লিখলেন হচ্ছে বিভিন্ন প্রবন্ধ লিখে প্রতিবাদ জানানো শুরু করলেন। এখন এখন কি ঘটবে এরপর? এই যে ভদ্রলোক, ঠিক আছে, এই যে ভদ্রলোক, তোমরা অনেক নাম শুনবা, সেটা কি? সেটা হচ্ছে তমুদ্দুন মজলিস, ঠিক আছে? তমুদ্দুন মজলিস। এই জিনিসটা আসলে কি, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বলছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম। সো এই যে আবুল কাশেম যে ব্যক্তি রয়েছেন, তিনি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিউ, ঠিক আছে? তো তিনি কি করলেন? তিনি একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ঠিক আছে, ভালো মতো দেখো, সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখন আসো একটু বোঝার চেষ্টা করি। এই বলছে যে তমুদ্দুন মজলিস নাকি হচ্ছে একটা, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, সেটা হচ্ছে ভালো মতো একটু লক্ষ্য করো। এই যে এখানে অনেকে কিন্তু বানানটা ভুল করো, ওকে? অনেকে কিন্তু এই জায়গায় বানানটা ভুল করো। তমুদ্দুন, ঠিক আছে, তমুদ্দুন, অনেকে এখানে রসুগার দিয়ে ফেলো। সো বানানটা হবে কি? ত ম দয় দয় রসুকার দন্তন্য, ঠিক আছে? তমুদ্দুন মজলিস। সো এইটাকে আমরা বলছি একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কি বলছি আমরা? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তার এখন প্রশ্ন হচ্ছে এটাই কেন আমরা সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলছি? তার আগে একটা ইনফরমেশন মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। এবং শুধুমাত্র এখন না, তোমাদের মধ্যে অনেকে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, দেখা যাবে যে হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিসিএস এ পরীক্ষা দিবা। সো অনেক জায়গার জন্যই হচ্ছে এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই টপিকটা বোঝা ইম্পর্টেন্ট, যে হচ্ছে ভাষা আন্দোলনের টপিকটা, ঠিক আছে? সো যাদের চিন্তা ভাবনা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরো হচ্ছে আইন বিভাগে পড়তে চাও, অর্থনীতি নিয়ে পড়তে চাও, বা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, এখন থেকে যদি এই বেসিকগুলা হচ্ছে তোমার মাথায় ঢুকে যায় একবার, ঠিক আছে, তাহলে দেখবা যে হচ্ছে পরে গিয়ে আর কষ্ট করতে হচ্ছে না। পরে সবাই যখন কষ্ট করতে 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 দেখবা যে হচ্ছে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে, তোমার কাছে দেখবা সবকিছু সহজ মনে হচ্ছে, কারণ তোমার বেসিকটা একদম ক্লিয়ার, ঠিক আছে? সো এই জন্য বোঝার চেষ্টা করো। 1947 সালের 2রা সেপ্টেম্বর আমরা কিন্তু আগে ছিলাম কোথায় দেখো, এই যে আমরা জুলাই মাসে ছিলাম, তারপর আগস্ট পার হয়ে আমরা এখন সেপ্টেম্বরে চলে আসছি। আমরা জাস্ট একটু পেছন থেকে সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে? এই যে হিস্ট্রির কথা বললাম না, একটা স্মৃতির মতো লাইন ধরে ধরে এখন আগাবো সামনের দিকে। সো 1947 সালের 2রা সেপ্টেম্বর আমাদের এই তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার নাম হচ্ছে আবুল কাশেম। এখন বলা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেন? দেখো, একটা ধরো হচ্ছে যে কোনো একটা জিনিসের বিরুদ্ধে তুমি হচ্ছে প্রতিবাদ জানাতে চাও, ঠিক আছে, প্রতিবাদ জানাতে চাও, একটা ওয়ে কি হতে পারে যে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা, যে হচ্ছে সরাসরি গিয়ে মারামারি করে একদম ফাটাই ফেলবো,
ঠিক আছে? আবার অনেক মুভি দেখবা, অনেক সিরিজ দেখবা, অনেক পোস্টার দেখবা, অনেক ব্যানার দেখবা, ঠিক আছে, যেসব জায়গায় তোমার হচ্ছে গিয়ে একদম মারামারি করে ফাটায় ফেলে না, কি করে তারা হচ্ছে তাদের যে মনের ভাবটা, সেই মনের ভাবটা, প্রতিবাদের যেই ভাষা, সেই ভাষা প্রকাশিত হয় সেই কাজের মাধ্যমে। ধরো কোনো একটা সিনেমাতে একটা মেসেজের মাধ্যমে বলা হচ্ছে যে এই কাজটা উচিত না, প্রতিবাদ করলো। কোনো একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট, প্রতিবাদ করলো, ঠিক আছে, আবার কোনো একটা ছোট্ট পোস্টার, প্রতিবাদ করলো। সো এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড। সো এই যে আমাদের ভাষা আন্দোলন, একটা আন্দোলন, প্রতিবাদ না, প্রতিবাদ করছে। সো এই প্রতিবাদ করার জন্য আমাদের গঠিত হলো তমুদ্দুন মজলিস, যেটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সরাসরি গিয়ে যুদ্ধ করবে না, মারামারিও করবে না, তারা কি এই যে সাংস্কৃতিক বিভিন্ন কি কার্যাবলীর মাধ্যমে এটার প্রতিবাদ করবে। ওকে, আসো এখন বলা হচ্ছে ভাই দেখো, এই যে গড়ে তুললেন একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরপর 6-7 সেপ্টেম্বর, ঠিক আছে, 6 এবং 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় উক্ত সংগঠনের, অর্থাৎ এই যে আমাদের যে সংগঠনের কথা আমরা বললাম, এই সংগঠনের যুবকর্মী যে সম্মেলনের কথা আমরা বলছি, বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। অর্থাৎ কি বোঝানো হচ্ছে এই জায়গাতে, এই যে আমরা একটা সংগঠন গঠন করলাম, এইটার একটা সম্মেলন হচ্ছে, ঠিক আছে, কাদেরকে নিয়ে? যুবকদের নিয়ে, যুবকর্মী সম্মেলন। তো সেই জায়গায় একটা প্রস্তাব নেওয়া হয়, বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন, বাংলাকে শিক্ষা ও আইন আদালত, ঠিক আছে, এই যে ধরো অফিস আদালত আছে তোমাদের, তারপর শিক্ষা গ্রহণ করবা, এগুলাতে যেন কি বাংলা ভাষা ব্যবহার করা হয়, ঠিক আছে, সেটার প্রস্তাব দেয়া হয়। এখন 1947 সালের ডিসেম্বর মাস, ভালো মতো দেখো, আমরা মে, জুন, সেপ্টেম্বর পার হয়ে এখন আবার ডিসেম্বরে চলে আসতেছি। ডিসেম্বরে আমাদের ওই যে পাকিস্তান, এখন আমরা এই শহরটা তো চিনি, করাচি। সো করাচিতে একটা অনুষ্ঠান হয়, কি একটা শিক্ষা সম্মেলন। এই শিক্ষা সম্মেলনে আমাদেরকে কি বলা হয়? বলা হয় যে উর্দু হবে আমাদের পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা সিদ্ধান্ত নিয়ে ফেলে এখন, ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে ফেলে। এতক্ষণ ধরে হচ্ছে প্রস্তাব করছিল, ভালো মতো বুঝো, এতদিন ধরে হচ্ছে প্রস্তাব করছিল, এখন বলছে করাচিতে গিয়ে যে একটা সম্মেলনে বলছে যে এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে উর্দুই হবে আমাদের পাকিস্তানের রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা জিনিসটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই রাষ্ট্রভাষা বলতে তোমার বোঝানো হবে কিন্তু তুমি রাষ্ট্রের যত কর্মকাণ্ড থাকবে সবগুলো সেই ভাষাতে কিন্তু কি সম্পাদন করা হবে। সো উর্দুতে যদি ধরো তুমি উর্দু পারো না, তোমার মায়ের ভাষা হচ্ছে বাংলা, তুমি জন্মের পর থেকে বাংলা শিখে আসছো, তো তুমি কিন্তু চাইলেও হচ্ছে সবাই, একদম পুরো জনগণ সবাই কিন্তু উর্দু শিখতে পারবে না, তাই না? সো এই কারণে হচ্ছে আমাদের তখন দেখা গেল যে পুরো বাংলা আমাদের এই অঞ্চলটাতে, ঠিক আছে, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রতিবাদ গড়ে উঠলো, পুরো বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়ে গেল। তখন এই যে বাংলা, ঠিক আছে, বাংলাকে অন্যতম একটা রাষ্ট্রভাষা, অর্থাৎ উর্দু থাকুক সমস্যা নাই, বাট উর্দুর পাশাপাশি বাংলাকেও যেন আমাদের রাষ্ট্রভাষা করা হয়, এইটার জন্য বিভিন্ন লেখালেখি শুরু হয়। ওই যে বললাম সাংস্কৃতিক আন্দোলন, তোমাকে যে সবসময় মারামারি করতে হবে এমন কিন্তু না, সাংস্কৃতিক তুমি বিপ্লব ঘটায় ফেলতে পারো, ঠিক আছে। সো ওই লেখালেখি শুরু হলো। এখন লেখালেখি শুরু হওয়ার একটা পর্যায়ে আমাদের ডিসেম্বর মাসে, এখন চিন্তা করলো যে শুধুমাত্র আমরা লেখালেখি করছি, এটাতে কি মানে একদম স্টিক থাকা উচিত, আর কি সামনের দিকে আগাবো না? সো সামনের দিকে যেন আগাতে পারে, এটা নিয়ে যেন কাজ করতে পারে, সেই জন্য ডিসেম্বর মাসে গঠিত হলো কি আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কি গঠিত হলো? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে। দেখো আমাদের এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো আমাদের ডিসেম্বর মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সভা সমাবেশ অনুষ্ঠিত হতে থাকলো, যে না এই যে আমাদেরকে উর্দুতে হচ্ছে কি বলা হচ্ছে, উর্দুতে সব কাজকর্ম করতে হবে, এটা আমরা মানি না, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু হলো, তীব্র প্রতিবাদ। সো তখন চিন্তা করলো আমাদের সবাইকে তো এক হতে হবে, তাই না? এক হয়ে তো কোনো একটা বিষয়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে হবে। সো এই জন্য যে কাজটা করা হলো, যে গঠিত হলো আমাদের কি বলতো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটার আন্ডারে থেকে হচ্ছে তুমি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবা, ঠিক আছে। সো সরকার কি দেখলো? সরকার দেখছে যে আসলে বাঙালিকে মানাইতে পারতেছে না কিছু করেই, তখন সে কি করলো, সে হচ্ছে এই যে পাকিস্তান সরকার 144 ধারা জারি সহ বলল যে সভা সমাবেশ নিষিদ্ধ। একটু ভালো মতো বোঝার চেষ্টা করো।
পাকিস্তান সরকার কি বলল? পাকিস্তান সরকার বলল যে হচ্ছে আমাদের 144 ধারা জারি করলো এবং 144 ধারা জারি করার পাশাপাশি কি করলো? পাশাপাশি হচ্ছে আমাদের কি করলো? আমাদের হচ্ছে বলল সভা সমাবেশ নিষিদ্ধ। কেন? কি লাভ? এটা করলে কি লাভ? সব সময় প্রশ্ন করবা কেন হচ্ছে, কি হচ্ছে, তাহলেই উত্তর খুঁজে পাবা, যে মনে থাকবে সহজে। আগে বলেছি বুঝে পড়বা। তো দেখো আন্দোলনটা কিভাবে হচ্ছে, যারা একটু মনে হচ্ছে যে মনোযোগ ছুটে যাচ্ছে, ভালো মতো একটু মনোযোগটা ফিরায় আনো, আবার ফিরায় আনো। কিভাবে? শুরু থেকে আমাদের একটা প্রস্তাব দিচ্ছিল যে না, উর্দু হতে পারে রাষ্ট্রভাষা। প্রস্তাব দিতে 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 এই যে 47-এর বিভিন্ন টাইম লাইন ধরে ধরে আমরা ডিসেম্বর মাসে এসে পৌঁছায় গেলাম। সো এই যে ডিসেম্বর মাসে এসে পৌঁছায় গেলাম যখন আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো, এরপর তারা বিভিন্ন আন্দোলন করা শুরু করলো, সভা সমাবেশ করলো। তখন সরকার দেখতেছে যে না, আসলে সবাই তো একত্রিত হয়ে যাচ্ছে, সবাই এটা নিয়ে আন্দোলন করছে, সো মানুষকে আর এক থাকতে দেয়া যাবে না। দেখবা বিভিন্ন জায়গায় যখন বিশৃঙ্খলা দেখা দেয়, সরকার বলে যে হচ্ছে 144 ধারা জারি করা হলো, অর্থাৎ একসাথে মানুষজন সেই জায়গায় গিয়ে মিছিল মিটিং এগুলো কিছুই করতে পারবে না। ঠিক আছে? সো পাকিস্তান সরকারও এই ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করে ফেললো, যে হচ্ছে কাউকে সভা সমাবেশ করতে দিবে না। তখন এই যে 1948 সালের 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে, একজন ব্যক্তিকে এখন দেখাবো, আসো, খুবই ইম্পর্টেন্ট একজন পার্সন। বলতে পারবা কে? বলো তো কে? ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, ধীরেন্দ্রনাথ দত্ত। এই যে 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে বললেন, কি বললেন? যে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও যেন ব্যবহার করা হয়। ঠিক আছে, গণপরিষদে যেন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয় উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও সেই মর্যাদাটা যেন দেয়া হয়। কবে? এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউতে কিন্তু এই বিষয়গুলো আসে। আমি কিন্তু বলে দিচ্ছি যে এমসিকিউতে কোনগুলো আসবে, সৃজনশীলের অংশ ইম্পর্টেন্ট থাকলে সেটাও বলে দিব কোনটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো একটু দেখো, লক্ষ্য করো। সেটা হচ্ছে 1948 সালের 25শে ফেব্রুয়ারি। চাইলে বইয়েও দাগ দাও, তোমরা চাইলে বইয়েও দাগ দিতে পারো, ওই যে বক্স করে। আরেকটা টেকনিক শিখাই দিই, আমি যখন ক্লাসে পড়াবো, যখনই দেখবা বক্স করে দিচ্ছি, সেই বক্সগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বক্সগুলো ইম্পর্টেন্ট, বক্সগুলো আশেপাশের লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, বক্সের যেই বক্সগুলো করে দিব, গোল দাগ দিয়ে দিব, সেগুলো হচ্ছে এমসিকিউতে আসে। ওকে, এখন দেখো, বলা হচ্ছে যে পাকিস্তানের গণপরিষদে দাঁড়িয়ে আমাদের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালের 25শে ফেব্রুয়ারি বলেন যে হচ্ছে পাকিস্তানের যে রাষ্ট্রভাষা আছে, ঠিক আছে, বলা হচ্ছে যে উর্দুকে রাষ্ট্রভাষা করার কি প্রস্তাব তো দেওয়া হলো, সেটা সিদ্ধান্ত নেওয়া হলো। সো উর্দু ব্যবহার করছে, ইংরেজি ব্যবহার করছে, সেটার পাশাপাশি যেন বাংলাকেও ব্যবহার করা হয়, কারণ এই অঞ্চলে বেশিরভাগ মানুষের মাতৃভাষা কি? বাংলা। সো বাংলাকেও যেন সেই মর্যাদাটা দেয়া হয়। কিন্তু দেখা গেল তারা সেটা মানলো না। তো তোয়াক্কা না করার কারণে, যে তার দাবি হচ্ছে অগ্রাহ্য। অগ্রাহ্য মানে হচ্ছে সেটাকে কোনো পাত্তা না দেওয়া। ঠিক আছে, কোনো পাত্তাই দিল না। অগ্রাহ্য না হওয়ার কারণে 26 ও 29শে ফেব্রুয়ারি ঢাকায় পালিত হলো আমাদের ধর্মঘট। ঠিক আছে, ঢাকায় আমাদের ধর্মঘট পালিত হলো। দেখো আমি তোমাদের জন্য সহজ করে রাখছি, তোমাদের জন্য একদম সহজ করে রাখছি। এমসিকিউতে যে জিনিসগুলো আসে, তোমাদের যেই বিষয়গুলো জানতে হবে, সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, সো তোমাদের জন্য যেন বোঝা ইজি হয়। ওকে, সো তার দাবি হচ্ছে অগ্রাহ্য করে ফেললো ধীরেন্দ্রনাথ দত্তের। এখন 26 আর 29শে ফেব্রুয়ারি হচ্ছে ঢাকায় ধর্মঘট পালন করলো, যে আমরা এই দাবি মানি না। এরপর আমাদের 2রা মার্চ ফেব্রুয়ারি কিন্তু চলছে। ঠিক আছে, 29শে ফেব্রুয়ারি। ওকে, 29শে ফেব্রুয়ারি। এখন বলবো অনেকে যে 29শে ফেব্রুয়ারি কোত্থেকে আসলো, লিপিয়ার সম্পর্কে জানো? যদি না জানো ম্যাথ ক্লাসে জিজ্ঞেস করবা। ঠিক আছে, আচ্ছা। সো 29শে ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হলো। এরপর এসে 2রা মার্চ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি গঠিত হলো? পুনর্গঠিত হলো। সেটা কি? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এতদিন ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এখন হয়ে গেল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পুনর্গঠিত হয়ে গেল। ঠিক আছে, তো দেখবা যখনই হচ্ছে রাষ্ট্রে কোনো ধরনের একটা বিশৃঙ্খল অবস্থা দেখা দেয়, ঠিক আছে, যে কোনো একটা আন্দোলন করা দরকার,
এই জায়গাটা থেকে কোনো না কোনোভাবে হচ্ছে মানুষজন আন্দোলন করা শুরু করে দেয়, ঠিক আছে। সো তখনকার সময় কিন্তু একই ছিল, এই যে এতগুলা বছর ধরে এরই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কি পুনর্গঠিত হলো, আমাদের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হলো। তো এই সংগঠন যখন এক হয়ে গেল সবাই, ঠিক আছে, সব দল একত্রিত হয়ে গেল, এখন তারা ডিসাইড করলো 11ই মার্চ, ঠিক আছে, ভালো মতো দেখো, 2রা মার্চ হচ্ছে এটা পুনর্গঠিত হলো। তারা ডিসাইড করলো কি, যে 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস হিসেবে তারা সেটাকে পালন করবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই যে বাংলা ভাষাকে আমরা দাবি করছি, ঠিক আছে, বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা করার জন্য, ঠিক আছে। সো এই বাংলা ভাষা দাবি দিবস, যে দাবি জানাচ্ছে, এটার জন্য আলাদা একটা দিবস করছে, বাংলা ভাষা দাবি দিবস। কবে সেটা? 11ই মার্চ। কবে? 11ই মার্চ। তো ওই দিন এটা তো আমরা পালন করবই, একটা দিবস পালন করছি, এর পাশাপাশি ওই দিন সারা দেশব্যাপী কি হবে, আমাদের সাধারণ ধর্মঘট পালিত হবে, ঠিক আছে, সাধারণ ধর্মঘট পালিত হবে ওই দিন, আমাদের সাধারণ একটা ধর্মঘট পালিত হবে। এখন এই যে আমাদের দেখো 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ বলা হচ্ছে এই যে আমাদের ধর্মঘট পালিত হবে, এই দিবসটা পালিত হবে, এইটার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা, একটা ভালো ভূমিকা রাখে কারা? পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। তারা 1948 সালে 4 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এই যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় কবে? আমাদের 1948 সালের 4 জানুয়ারি, ঠিক আছে। এই সময়টায় বা এই দিনটাই হচ্ছে এই সংগঠনটা কি প্রতিষ্ঠিত হয়, যারা কিনা হচ্ছে আমাদের এই ধর্মঘট এবং হচ্ছে বাংলা ভাষা দাবি দিবস পালনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। ওকে, বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছি? একদমই কঠিন কিন্তু না। তুমি যখন এই ক্লাসটা শেষ করে বের হবা, দেখবা হিস্ট্রিটা একটু ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চিন্তা করবা যে কোনটার পর কোন ঘটনাটা বলছে, ভাইয়া খাতায় লিখে ফেলবা, ঠিক আছে, নোট করে করে, যে ঘটনার টাইমলাইন ধরে, যে 1948 সালের মার্চ মাস, জানুয়ারি মাস কি হচ্ছে, আমি তো তোমাকে ঘটনা বলেই দিচ্ছি, ক্লাস শেষ করেই হচ্ছে নোট করতে বসে পড়বা, ঠিক আছে, নোট করতে বসে পড়বো, এবং নোটটা করে আমাদের রেদওয়ান্স মেথড যে গ্রুপটা আছে সেটাতে পোস্ট করে দিও যে কেমন লাগলো, ঠিক আছে, ক্লাসটা, এবং তোমার নোটটাও শেয়ার করে দিও। আচ্ছা, সো এই তো আমরা দেখলাম এতক্ষণ ধরে যে কারা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছিল। এখন 1948 সালের 11ই মার্চ, ঠিক আছে, 1948 সালের 11ই মার্চ, দেখো এগুলো কিন্তু বইতে পাবা ভাইয়া, বইতে পাবা, বইটা নজর দাও তাহলে বইতে পাবো, বইয়ে দাগ দিয়ে ফেলো। 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায়, ঠিক আছে, মিছিল করছে যে হচ্ছে বাংলাকে তো হচ্ছে আমাদের কি রাষ্ট্রভাষা করার দাবি জানাচ্ছি। সো এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, মিছিল করছে, রাস্তায় মিছিল করছে, পিকেটিং করছে। সো তখন এইরকম অবস্থায় পাকিস্তান সরকার 69 জনকে গ্রেফতার করে, ঠিক আছে, 69 জনকে গ্রেফতার করে, 69 জনকে গ্রেফতার করে। এখন এই যে গ্রেফতার করা হচ্ছে, আমাদের যেহেতু গ্রেফতার করে ফেলছে মানুষজনকে, তাহলে এইটার বিরুদ্ধে এখন একটা প্রতিবাদ করা দরকার। সো এই গ্রেফতার যে নির্যাতন করা হচ্ছে এগুলোর প্রতিবাদে ঢাকায়, আমাদের ঢাকা শহরে 12 থেকে 15 মার্চ ধর্মঘট ডাকা হয়, ঠিক আছে, ধর্মঘট পালিত হয়, যায় এই সময়টাতে আমরা ধর্মঘট পালন করব, ঠিক আছে। সো একটা সময় দেখা যায় কি বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, ভালো মতো দেখো, খাজা নাজিমউদ্দিন, ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তখনকার সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল? খাজা নাজিমউদ্দিন। 15ই মার্চ, এই যে ধর্মঘট কিন্তু পালিত হচ্ছে একটা না, 12, 13, 14, 15 তারিখে এসে তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে 8 দফা একটা চুক্তিতে স্বাক্ষর করেন। দেখলা, আন্দোলন কিন্তু চলছে, এই যে এখন এসে একটা চুক্তি করছে, চুক্তিটা কি এখন আমরা একটু দেখব, ঠিক আছে, চুক্তিটা কি আমরা একটু এখন বোঝার চেষ্টা করব, দেখবো একটু ভালো মতো যে চুক্তিটা অ্যাকচুয়ালি কি ছিল। ওকে, গ্রেফতার নির্যাতন করা হচ্ছে, অনেক কিছু করে ফেলতেছে, মানুষজনকে হচ্ছে তুলে নিয়ে যাচ্ছে, এখন সেইটার বিরুদ্ধে ধর্মঘট পালন হচ্ছে। সো আলটিমেটলি এত আন্দোলনের কারণে শেষ পর্যন্ত সে একটা চুক্তিতে স্বাক্ষর করলো। সেই চুক্তিটা আসলে কি? সেই চুক্তিটা আসলে কি সেটা হচ্ছে, দেখো 8টা দফা ছিল, কয়টা? 8টা দফা। এই 8টা দফা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলেই হবে।
বাংলা ভাষার প্রশ্নে, ঠিক আছে, অর্থাৎ আন্দোলনের জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে অর্থাৎ সাথে সাথে মুক্তিদান করা হবে, ঠিক আছে, মুক্তি দিয়ে দিবে, তাদেরকে আর আটকে রাখবে না। এবং এই যে পুলিশি অত্যাচার করা হচ্ছে আন্দোলনের মধ্যে, দেখবা কি করে রাষ্ট্রের যেই হচ্ছে আমাদের বাহিনী থাকে, রাষ্ট্রীয় বাহিনী, ঠিক আছে, ধরো হচ্ছে পুলিশ, সেই পুলিশ হচ্ছে বিভিন্নভাবে সেটাকে দমন করার চেষ্টা করে। সো এই যে পুলিশি অত্যাচার দমন করতে গিয়ে তারা তো অত্যাচার করে বিভিন্ন। সো এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজে নিজে একটা তদন্ত করে হচ্ছে সেটাতে বিবৃতি প্রদান করতে হবে তাকে, যে হচ্ছে পুলিশি অত্যাচার করা হয়েছে, সেটা নিয়ে একটা বিবৃতি প্রদান করতে হবে, ঠিক আছে, এবং সেটার জন্য ক্ষমা চাইতে হবে অবশ্যই। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটা বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। এই যে দেখো মেইন জায়গা, যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, এই যে আমাদের উর্দু ছিল, ঠিক আছে, ইংরেজি ব্যবহার করা হচ্ছিল, সেগুলোর পাশাপাশি বাংলাকে অন্যতম একটা রাষ্ট্রভাষা করতে হবে, এবং সেটার জন্য পূর্ব বাংলার যে আইন পরিষদ আছে সেখানে একটা প্রস্তাব দাঁড় করাতে হবে, বিশেষ প্রস্তাব। সো পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ও ইংরেজি যখন উঠে যাবে, ঠিক আছে, ইংরেজিকে উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে। কোন জায়গায়? তারা কিন্তু বলে নাই পাকিস্তানে, তারা বলেছে পূর্ব বাংলা। ভালো মতো লক্ষ্য করো, কোনো হচ্ছে উল্টাপাল্টা দাবি নিয়ে তারা কোনো কথা বলে নাই, একদম ন্যায্য দাবি। পূর্ব বাংলার সরকারি ভাষা, পূর্ব বাংলার মানুষদের মুখের ভাষা বা মাতৃভাষা কি? বাংলা। সো এই কারণে পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে যেন বাংলাকেই হচ্ছে প্রবর্তন করা হয় ইংরেজির জায়গায়, সেই দাবি দিয়েছে। ফেয়ার এনাফ, কারণ বাংলাতে মানুষ কথা বলে, বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা দরকার। ওকে, এরপর সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিভিন্ন সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেগুলো প্রত্যাহার করে নিতে হবে। দেখবা যে সংবাদপত্র যদি হচ্ছে সরকারের বিরুদ্ধে গিয়ে কিছু উল্টাপাল্টা কিছু লিখে, ঠিক আছে, যে সরকার ধরো কোনো একটা খারাপ কাজ করছে, ঠিক আছে, পুলিশি নির্যাতন করছে, তখন সেই সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিবে। সো এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এই বিভিন্ন নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে, প্রত্যাহার করতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। দেখবা যে হচ্ছে বিভিন্ন সময়ে যখন আন্দোলন করে, ঠিক আছে, কোনো একটা দাবি নিয়ে, পরবর্তীতে সরকার মেনে নেয় দাবিটা, কিন্তু তাদের আন্দোলনকারীদের উপর একটা ক্ষোভ থাকে। সো সেই ক্ষোভের জায়গা থেকে তাদেরকে কি করা হয়? তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে, আইনের মাধ্যমে হোক, যেই মাধ্যমে হোক, বিভিন্ন ব্যবস্থা নেয়। সো এই জায়গায় শুরুতেই স্বাক্ষর করাই নিচ্ছে যে আন্দোলন যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে না, ঠিক আছে, কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এবং 29শে ফেব্রুয়ারি হতে যেই 144 ধারা জারি করা হয়েছিল, যে হচ্ছে মিটিং মিছিল কিছু করা যাবে না, সেই 144 ধারা প্রত্যাহার করে নিতে হবে, তুলে নিতে হবে, ঠিক আছে। এবং রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই, অর্থাৎ রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা, অর্থাৎ রাষ্ট্রের যারা ক্ষতি করতে চায় তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দুশ্মনদের দ্বারা, ক্ষতি করতে যারা চায় তাদের দ্বারা হচ্ছে অনুপ্রাণিত হয় নাই, অর্থাৎ রাষ্ট্রের ক্ষতি করতে চায় না যারা এই আন্দোলনটা করেছে, রাষ্ট্রভাষা আন্দোলন, তারা এই রাষ্ট্রের কোনো ক্ষতি চায় না, এই মর্মে, অর্থাৎ এই কথাটা বলে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করতে হবে যে তিনি আগে যা যা করেছেন সেই কাজগুলো হচ্ছে ভুল। সো এই আন্দোলনটা ন্যায্য একটা আন্দোলন ছিল, এই মর্মে, ঠিক আছে, এই মর্মে কি করতে হবে? এই মর্মে হচ্ছে আমাদেরকে একটা বিবৃতি দিতে হবে। কি হবে? এই মর্মে আমাদের একটা বিবৃতি বা বক্তব্য দিতে হবে ভুল স্বীকার করে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 8টা দফা, যেই দফাগুলোতে তারা কি করেন? তারা হচ্ছে স্বাক্ষর করেন, ঠিক আছে। কে স্বাক্ষর করেছিল বলো তো? স্বাক্ষর করেছিল আমাদের কে বলো? আমাদের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন, যে 8টা দফা কি করেছেন? তিনি মেনে নিয়ে চুক্তিতে স্বাক্ষর করলেন। এখন আমরা হচ্ছে একটু সামনের দিকে যাব, যে তিনি তো আসলে মানলেন, এরপর কি হচ্ছে? যে ঠিক আছে, আমি একটা চুক্তি করলাম, চুক্তি করার পরবর্তীতে ভাই পরে দেখা গেল 1948 সালের 19শে মার্চ, ঠিক আছে, সে 48-এর কথাই বলছে, 48 সালের 19শে মার্চ এসে, ঠিক আছে, 15 মার্চ তো আমরা স্বাক্ষর করে ফেললাম, ভালো কথা। এরপর 19শে মার্চ পাকিস্তানের যে গভর্নর, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে,
জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, ওই যে শুরুতে দেখলাম মোহাম্মদ আলী জিন্নাহ। সো এই পাকিস্তানের গভর্নর কোথায় আসলেন? ঢাকাতে আসলেন। ঢাকাতে এসে তিনি হচ্ছে একটা ভুল করে ফেললেন। কি ভুল করলেন বলতো? মানুষকে হচ্ছে খেপায় ফেললেন। কিভাবে? 21শে মার্চ রেসকোর্স ময়দান এবং 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, ঠিক আছে? দেখবা এই যে সমাবর্তন অনুষ্ঠানগুলোতে এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যান। সো রেসকোর্স ময়দানে, ঠিক আছে, বর্তমানে যেটা হচ্ছে আমাদের কি সোহরাওয়ার্দী উদ্যান, যেটা হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান, সেই জায়গা দুইটাতে তিনি একটা অঘটন ঘটায় ফেললেন। কি বললেন? তিনি বললেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটা কোনো কথা? এই কয়েকদিন আগে চুক্তি করে আসলো, আর এখন এসে বলতেছে যে হচ্ছে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ঠিক আছে? ওইদিকে নাজিমউদ্দিন সাহেব চুক্তি করে বসলেন, আর এদিকে জিন্নাহ সাহেব এসে কি বললেন? যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সো 24শে মার্চ যখন তিনি এই কাজটা করে ফেললেন, তখন ছাত্র যারা ছিল সমাবর্তন অনুষ্ঠানে, তো যেহেতু ছাত্রদেরই হচ্ছে কি করা হবে, সম্মানিত করা হবে তাদেরকে। সো সেই সময় তারা প্রতিবাদ মুখর হয়ে উঠলেন, প্রতিবাদ করলেন, না আমরা এটা মানি না। কাকে অনুসরণ করলেন? আব্দুল মতিনকে অনুসরণ করলেন, ঠিক আছে? আমাদের একজন ভাষা আন্দোলনকারী আব্দুল মতিন, তাকে অনুসরণ করে সবাই কি বললেন? যে না 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 বলে কি করলেন? না না বলে তার উক্তির হচ্ছে প্রতিবাদ জানানো শুরু করলেন, যে আমরা এটা মানি না, আমরা এটা মানি না। এখন কি বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণা তাৎক্ষণিক প্রতিবাদ তো জানালো। পরে কি করলো? পরে হচ্ছে এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিল। এটা কোনো কথা? বাংলা লিখবো সেটাও নাকি হচ্ছে আরবি হরফ দিয়ে। পারবা তোমরা? কেউ পারবা? চেষ্টা করে দেখো তো, পারবা? সো এই যে আমাদের আরবি হরফ দিয়ে হচ্ছে আমরা বাংলা লিখবো, এইটা কি মানার মতো কোনো ব্যাপার? সো এই জিনিসটা দেখে মানুষগুলো আরো ক্ষেপে, যে একে তো বাংলাকে রাষ্ট্রভাষা মানতে চাইতেছেই না, তার উপর বলতেছে নাকি বাংলার অস্তিত্বই রাখবে না, আরবি হরফ দিয়ে নাকি বাংলা লিখতে হবে। এতে বাংলা থাকবে আর? তো নতুন ভাষা ক্রিয়েট হয়ে যাবে। তো তখন পুরো বাংলার মানুষ এই যে একটা উদ্যোগ নিল, এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানালো, প্রচুর প্রতিবাদ জানানো শুরু করলো। তখন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য, এই যে আমাদের বাংলা ভাষার উপর আঘাত হানা হচ্ছে, এই মর্যাদা রক্ষার জন্য তারা চিন্তা করলো কি আমাদের জাতীয়ভাবে নিজেদের বিকাশ করা দরকার। জাতীয়ভাবে নিজেদের বিকাশ করা দরকার, যে হচ্ছে আমাদের একত্রিত হতে হবে। আমরা যে একটা বাঙালি জাতি, আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে এখন। ওকে? সো তখন দেখো, এরপর এখানে কিন্তু শেষ হয় নাই, এখানে শেষ হয় নাই। এখন কি ঘটছে দেখো। এখন 1952 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে? 52 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে, অর্থাৎ এই এখনো ঢাকাতে এসেই পল্টন ময়দানে কি করলেন? একটা জনসভা অনুষ্ঠিত হলো। সেই জায়গায় পাকিস্তানের নতুন যে প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন কি করলেন? আবারও সেই অঘটন ঘটাই ফেললো। এই যে জিন্নাহ, ঠিক আছে, জিন্নাহ সাহেব একটু আগে যেই অঘটন ঘটাই গেল, তিনি যে বললেন যে হচ্ছে আমাদের কি হবে? উর্দুই হবে রাষ্ট্রভাষা, ঠিক আছে? যদিও অনেক আগে, ঠিক আছে, বাট এই সময়টা কিন্তু আন্দোলন কিন্তু চলছে, এগুলো নিয়ে প্রচুর আন্দোলন হচ্ছে, প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে। তখন তিনি জিন্নাহকে অনুসরণ করে বললেন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, এই ঘোষণা তিনি দিয়ে দিলেন। তো মানুষ কি এখন মানবে? তুমি বারবার বলতেছো, স্বাক্ষর করতেছো একটা জায়গায় যে আমরা এটা মেনে নিব, এটা করা হবে না, আমরা তোমাদের দাবি মানতেছি, আবার এসে বলতেছো উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো এক ধরনের কি নাটক করা শুরু করলো বাঙালিদের সাথে, যে হচ্ছে ছল ছাতুরি দেখাচ্ছে, ঠিক আছে? যে বাইরে দেখাচ্ছে ঠিকঠাক, বাইরে ফিটফাট, ভিতরে আবার সদরঘাট, ভিতরে ঝামেলা আছে। সো এখন কি করা হলো? যে এই ঘটনা তো আসলে মানা যায় না। ছাত্র সমাজ কি করলো? ছাত্র সমাজ আমাদের 30শে জানুয়ারি ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিল। 26শে জানুয়ারি তখন তিনি যখন এই ঘটনা বললেন, এই কথা বললেন, তখন ছাত্ররা সিদ্ধান্ত নিল যে 30শে জানুয়ারি আমরা ধর্মঘট পালন
করব, ঠিক আছে? 30শে জানুয়ারি আমরা ধর্মঘট পালন করব। ওকে, প্রতিবাদ শুরু হয়ে গেল কিন্তু আবারও একদম, এখন হচ্ছে একদম ফাইনাল একটা প্রতিবাদ হচ্ছে। দেখো খুব মানে একদম টান টান উত্তেজনা এখন, মানে অনেক অনেক হচ্ছে ক্ষোভ মানুষের মধ্যে যে পাকিস্তানিরা আমাদের সাথে কি করছে, ছল ছাতুরি করা শুরু করছে, যে একবার মানছে একবার মানছে না, আবার বলছে আমাদের এখানে এসেই আবার বলছে যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সো তখন তখন দেখা গেল আমাদের এই যে আরেকজন ভদ্রলোক, ঠিক আছে, আরেকজন ভদ্রলোক আব্দুল মতিন, যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাবা, এই যে আব্দুল মতিন, তাকে আহ্বায়ক করে, ঠিক আছে, আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। ঠিক আছে, তাকে আহ্বায়ক করে এই এখন এসে আবারও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। ঠিক আছে, কবে আমাদের গঠন করা হলো দেখো, কবে বলা হচ্ছে তারিখটা একটু ভালো মতো দেখো। এই যে 30শে জানুয়ারি কি হলো, 30শে জানুয়ারি আমাদের এই ধর্মঘট পালন করা হলো এবং আমাদের কি হচ্ছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। এরপর 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে আবার নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। ঠিক আছে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। 31শে জানুয়ারি কি করা হলো, আমাদের কাজী গোলাম মাহবুবকে। সো এই তারিখগুলো একটু, এবং মানুষ যারা রয়েছেন যাদের কথা আমরা বলছি তাদের কথাগুলো একটু মাথায় রাখবা, নোট করে ফেলো, দ্রুত দ্রুত নোট করে ফেলো। দেখবা যখন তোমার কাছে এই ধরনের একটা সিকোয়েন্স চলে আসছে ছোট ছোট, দেখবা যে হচ্ছে জাস্ট 2 থেকে 2.5 পেজের মধ্যেই তোমার পুরো পড়াটা শেষ হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে আমাদের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। ঠিক আছে, যে এখন আন্দোলন একদম তুঙ্গে, আন্দোলন একদম তুঙ্গে, রাজনৈতিক দলগুলো এখন যুক্ত হলো। যে কেন, কারণ এই আন্দোলনটা তো আসলে ন্যায্য। সো একটা রাজনৈতিক দল কেন গঠন করা হয়, যেন তারা হচ্ছে কি বিপদে আপদে মানুষের সাথে থাকতে পারে। তো তারাই যদি মানুষের সাথে না থাকে তাহলে কি আন্দোলন করে কোনো লাভ হবে? সো তখন কিন্তু পরবর্তীতে যখন তারা ধরো হচ্ছে এই রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসতে চাইবে, ভোট চাইবে, তখন কিন্তু মানুষ আর ভোট দিবে না যদি এখন বিপদের সময় তারা পাশে না থাকে। সো রাজনৈতিক দলগুলো তখন এইখানে এসে যুক্ত হলো। কি হলো, দেখা গেল আমাদের 4 ফেব্রুয়ারি ঢাকাতে ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। ঠিক আছে, দেখবা যে কোনো আন্দোলনে ছাত্ররা কিন্তু সবার আগে হচ্ছে একদম মাঠে নেমে চলে আসে। ঠিক আছে, তারা সেটাকে লিড দেয়, যে তারা একটা জেনারেশন, তারা হচ্ছে সামনে থেকে লিড দেয়, লিড দিয়ে হচ্ছে আন্দোলন যে কোনো আন্দোলনকে স্ট্রং করে তোলে। ঠিক আছে, রিসেন্টলিও তোমরা দেখতেই পেয়েছো, একদম উদাহরণ তোমাদের নিজেদের চোখে দেখা হয়েছে, তাই না? তো 4 ফেব্রুয়ারি ঢাকায় কি হয়, আমাদের ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে এই যে বিক্ষোভ, এত কিছু বিক্ষোভ করা হচ্ছে, এখন একটা দিকে যাওয়া দরকার। 21শে ফেব্রুয়ারি সারা দেশব্যাপী সাধারণ হরতাল পালন করা হবে। 21শে ফেব্রুয়ারি সারা দেশব্যাপী সাধারণ হরতাল পালন করা হবে। তো দেখো, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হচ্ছে, এখন সব রাজনৈতিক দল যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিখে দেই তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। রাজনৈতিক দল যুক্ত হচ্ছে, এরপর ঢাকাতে হচ্ছে ছাত্র বিক্ষোভ হচ্ছে এবং সিদ্ধান্ত নিল যে 21শে ফেব্রুয়ারিতে একটা সাধারণ হরতাল পালন করা হবে। এখন এই কয়েকজনের দেখো তো চেহারা দেখতে পাচ্ছ, আব্দুল সালাম, আবুল বরকত, তারপর আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকুদ্দিন আহমেদ। সো এদের নাম তোমরা অনেক দেখবা, অনেক। ঠিক আছে, তারাই ছিলেন ভাষা শহীদ। সো কি ঘটনাটা ঘটেছিল এখন একটু দেখব। ঠিক আছে, ঘটনা আসলে কি ঘটলো, তারা বলল যে যতদিন পর্যন্ত আমাদের ভাষার দাবি আদায় না হচ্ছে সংগ্রাম চলবে। ঠিক আছে, সংগ্রাম চলবে। এবং যেহেতু ছাত্ররা সামনে নেমে আসছে, তখন দেশবাসী চিন্তা করলো যে আসলে তাদের দাবি তো আসলে ন্যায্য, তারা তো আমাদের জন্যই কথা বলছে। পুরো দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকলো। ঠিক আছে, সবাই এই আন্দোলনে আসা শুরু করলো। এখন 1952 সালের 20শে ফেব্রুয়ারি, ঠিক আছে, আসো দেখি কি ঘটলো এখন। 1952 সালের 20শে ফেব্রুয়ারি দেখো, এই যে ঘোষণা করে দিচ্ছে মাইক দিয়ে 144 ধারা জারি। সরকারি একটা ঘোষণায় সরকার ঘোষণা দিল কি, যে 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হলো।
144 ধারা, যে হচ্ছে 20 ফেব্রুয়ারি এসে বললো যে, যখন আমাদের বললো যে আসলে সারা দেশব্যাপী হরতাল পালন হবে, সরকার এই হরতাল পালন করতে দিবে না, কারণ কোনো একটা রাষ্ট্রে আন্দোলন হলে সেই সরকারের উপর চাপ থাকে বিভিন্ন ধরনের। সো এই কারণে তারা কি সিদ্ধান্ত নিল যে না, এটা করতে দেওয়া যাবে না। তারা বলে দিল যে 21শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করা হলো, সভা সমাবেশ মিছিল আগামী 1 মাস নিষিদ্ধ। 1 মাস ধরে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না, আন্দোলন তো দূরের কথা। ঠিক আছে, এখন এখন আমরা চিন্তা করলাম যে এটা কি আমরা মানবো নাকি মানবো না। ঠিক আছে, মানবো নাকি মানবো না। সো এতদিন ধরে ধরে আন্দোলন হচ্ছে, সো এই আন্দোলনটাকে তো একটা দিকে নিয়ে যেতে হবে। সো তখন 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা, ঠিক আছে, বর্তমানে যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের একটা জরুরি বিভাগের প্রবেশপথের যে পাশের অংশটা, ঠিক আছে, এই অংশটা, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে আমাদের আমতলা, তখনকার সময় সেই আমতলাতে একটা জরুরি সভা, ঠিক আছে, একটা জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কি ডিসাইড করা হয়? সভায় 10 জন করে মিছিল, ঠিক আছে, 10 জন করে মিছিল যাবে এবং এই মিছিলের মাধ্যমে কি হবে, আমাদের ঢাকা কলেজ ঢাকা মেডিকেল কলেজ যেটা রয়েছে সেই মেডিকেল কলেজ থেকে 144 ধারা ভঙ্গ করা হবে, ভঙ্গ করে একটা মিছিল নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, ডিসাইড করা হলো কি যে 10 জন করে মিছিল যাবে এবং 144 ধারা আমরা ভঙ্গ করব, আমরা সরকারের এই আদেশ মানি না। ঠিক আছে, সো তখন কিন্তু ডিসাইড হয়ে গেছে। এই যে আমাদের দেখো তো, এখন রিলেট করতে পারছো যে কেন আসলে আমরা দেখা যায় যে হচ্ছে সকালবেলা খালি পায়ে হচ্ছে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে যাই শহীদ মিনারে, বুঝতে পারছো? দেখো, চিন্তা করে দেখো, তোমাদেরকে কিন্তু আজকে এই যে টাইম মেশিনে করে একদম পিছনে নিয়ে চলে গিয়েছি। তো তখনকার সময় চিন্তা করো, সকাল 11টার দিকে এই ডিসিশন নেওয়া হলো। এখন সাথে কারা ছিলেন? ইডেন কলেজ, কামরুন্নেসা গার্লস স্কুল ও বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীরা, ঠিক আছে, সো বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরাও সেই জায়গায় ছিলেন। এখন মিছিল তো বের হবেই, কনফার্ম সিদ্ধান্ত হয়ে গেছে, মিছিল 10 জন করে বের হয়ে যাচ্ছে। তখন পুলিশ কি করবে? পুলিশ তো এটা আর মানবে না। পুলিশ কি করলো? পুলিশ দেখা গেল ভাই প্রথমে কয়েকজন গ্রেফতার করে মিছিলে লাঠি চার্জ করে, ঠিক আছে, গ্রেফতার করে ফেললো, যে হচ্ছে তাদেরকে তো 144 ধারা সরকারি আদেশ ভঙ্গ করছে। ঠিক আছে, তো এখন তাদেরকে গ্রেফতার করা শুরু করলো এবং লাঠি চার্জ করা শুরু করলো, যে তাদেরকে এই জায়গায় থাকতে দিবে না, কাঁদানে গ্যাস ছুড়লো, ঠিক আছে, যেন তারা এই জায়গায় দাঁড়াতেও না পারে। এবং একটা পর্যায়ে গিয়ে দেখছে যে বাঙালি তো আসলে মানবে না। বাঙালি এমন একটা জাতি যে হচ্ছে ধরো যেমন যেই পরিমাণে আমরা হচ্ছে দেখা যায় যে আসলে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যখন শুরু করে, ঠিক আছে, যে কোনো একটা দাবি আদায় করার জন্য সেটার পিছনে লেগেই থাকবে। সো তাদেরকে সরানো যাচ্ছে না, তাদেরকে কি হচ্ছে যে তারা আন্দোলন করছে। তো তখন একটা পর্যায়ে গিয়ে পুলিশ গুলি বর্ষণ করে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি তাদের ভুল হয়ে যায়। এই যে গুলি বর্ষণ করলো, এইটা অ্যাকচুয়ালি আন্দোলনটাকে কমায় তো নাই, উল্টা আরো হচ্ছে কি করলো, আরো বৃদ্ধি করে দিল, একদম শক্তি হচ্ছে ফিরায় দিল। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো দেখবা যে কোনো আন্দোলন যখন হচ্ছে পুলিশ নর্মালি হচ্ছে হ্যান্ডেল করছে ভালো কথা, যখনই হচ্ছে মানুষকে মারা শুরু করবে তখন মানুষ ভয় না পেয়ে উল্টা আরো প্রতিবাদী হয়ে যায়, যে হচ্ছে এই কাজটা কেন করা হলো, প্রতিবাদ করতে আসছি, প্রতিবাদের জায়গায় যদি আমাদেরকে উল্টা আরো হচ্ছে সাপ্রেস করা হয়, অপ্রেস করা হয়, তো তখন কি করা হবে? তখন দেখা গেল যে মানুষ আরো ক্ষেপে যায়। তো তখন এই যে গুলি করলো, গুলিতে অনেকেই মারা গেল, আব্দুল সালাম, আব্দুল বরকত, জব্বার এবং শফিক সহ যারা রয়েছেন অনেক মানুষ হচ্ছে কি হলেন, শহীদ হলেন এবং অনেকেই আহতও হন। ঠিক আছে, এই যে কাঁদানে গ্যাস ছুটছে, লাঠিচার্জ করছে, এগুলোতে আহত হয়ে যান। সো ঢাকাতে এত বড় রকমের একটা কি ঘটনা ঘটে গিয়েছে, এটা কি হচ্ছে থাকবে? এই জায়গায় তো থেমে থাকবে না। এই ঢাকার এই ঘটনা, ছাত্রকে হত্যা করা হয়েছে, চারদিকে বাতাসের গতিতে ছড়াতে থাকে সারা দেশব্যাপী হচ্ছে কি হত্যার খবর, ছাত্র হত্যার খবর দ্রুত ছড়িয়ে যায়। এখন মানুষ তো আর মানবে না। 22শে ফেব্রুয়ারি পরের দিনই হচ্ছে ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়, যে হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করা হলো। সেখানে পুলিশ আবার হচ্ছে হামলা চালায়, যেখানে হচ্ছে আমাদের শফিউর রহমান শহীদ হন। ঠিক আছে, তো পুলিশ আসলে মানতেছে না, পুলিশ একের পর এক ভুল করেই যাচ্ছে।
সো তখন আমাদের কে হন? আমাদের শফিউর রহমান শহীদ হন। ঠিক আছে, বুঝতে পারছি সবাই ভাইয়া? বুঝতে পারছি তো? খুবই কিন্তু সহজ, অংশগুলো খুবই সহজ। এই যে আমরা এখন আছি হচ্ছে এই অংশটাতে, শোকরেলি বের হয় এবং সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। এখন এই যে আমাদের শহীদ হন, শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য, ঠিক আছে, যেন এই যে আমাদের ভাষা শহীদ যারা রয়েছেন তাদের স্মরণে আমাদের 23শে ফেব্রুয়ারি পরের দিনই, 22শে ফেব্রুয়ারি পরের দিন 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটা শহীদ মিনার কি করেন? নির্মাণ করেন। এবং এই যে শহীদ মিনারটা, প্রথম যে শহীদ মিনারটার কথা বলা হচ্ছে, এই শহীদ মিনারটা আগের দিন যে মারা গেল শফিউর রহমান, তার পিতাকে দিয়ে হচ্ছে উদ্বোধন করানো হয়। ঠিক আছে, তার পিতাকে দিয়েই হচ্ছে এটা উদ্বোধন করানো হয়। ওকে, বুঝতে পেরেছ? সো এখন এই শহীদ মিনারটা তো আসলে একটা আইকন, তাই না? যে হচ্ছে এটা দেখলে মানুষ হচ্ছে আরো চিন্তা করবে যে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়ে গিয়েছে, এটার জন্য আমাদেরকে আরো একত্রিত হতে হবে। সো পুলিশ কি করলো? এটা আর রাখতে চায় না তারা। 24 তারিখে, তারপরের দিন গিয়েই পুলিশ এটাকে ভেঙে ফেললো। পুলিশ 24শে ফেব্রুয়ারি এই শহীদ মিনারটা ভেঙে ফেললো। ঠিক আছে, সো পুলিশ এটা ভেঙে ফেললো। এখন কি হচ্ছে? এই যে এত কিছু ঘটছে ভাইয়া, এই যে এত কিছু ঘটছে, এখন একটা কথা শুরুতে আমি বললাম, ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেছো তাদেরকে তো আমি শুরু থেকেই বলছি যে আন্দোলন কিন্তু সব সময় হাতে যুদ্ধ করে তারপর হচ্ছে একদম মাঠে নেমে করে এরকম না, সাংস্কৃতিক আন্দোলন হয়। ঠিক আছে, সেটা কি রকম? এই যে 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যা হলো, এটার প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুবুল আলম চৌধুরী একটা কি লিখলেন? কবিতা রচনা করলেন। কি নাম সেটার? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ঠিক আছে, ভাষা আন্দোলনে ওই যে শহীদদের স্মরণে, ঠিক আছে, শহীদদের স্মরণে এখন বিভিন্ন মানুষ বিভিন্ন বই পুস্তক লেখা শুরু করবেন। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ তিনি লিখলেন হচ্ছে আমাদের স্মৃতির মিনার, কবিতা লিখলেন কি? স্মৃতির মিনার। সো এই অংশগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু আলাদা করে ছক করে লিখে ফেলবা, তাহলে হচ্ছে মনে থাকবে ইজিলি। ঠিক আছে, ধরো এই যে সাংস্কৃতিক বিভিন্ন যে আন্দোলনের অংশগুলা, ঠিক আছে, সাংস্কৃতিক বিভিন্ন রচনা যেগুলো রয়েছে, কবিতা বলো, গল্প বলো, নাটক বলো, এইভাবে নামটা লিখবা কবির, ঠিক আছে, বা হচ্ছে যিনি রচনা করেছেন এবং সেটার নাম কি অ্যাকচুয়ালি, নাটক হলে নাটকের নাম, কবিতা হলে কবিতার নাম, এইভাবে ছক করে লিখে ফেলবা, তাহলে ইজি ওয়েতে হচ্ছে তোমাদের মনে থাকবে এটা। ওকে, সহজে মনে থাকবে। এরপর আমরা তো দেখলাম যে হচ্ছে তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার রচনা করেন। এর পাশাপাশি দেখো এই যে এই সব কিছু, এই যে অংশগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এই এত লেখা দেখলে তোমাদের মনে হয় যে আসলে খুব কঠিন, তাই না? কঠিন কিন্তু না, একদম সহজ করে নিয়ে আসছি। দেখো এই যে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ঠিক আছে, এই অংশগুলো এখানেই আছে। ওকে, সো এই যে রচনা করা হচ্ছে বিভিন্ন কবিতা গান যেগুলো রচনা করা হচ্ছে, এগুলোর প্রতি দেখা যায় যে হচ্ছে পুরো দেশের মানুষ হচ্ছে একাত্মতা, আন্দোলনটার প্রতি একাত্মতা, সবাই একাত্মতা ঘোষণা করে এবং এই পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাদের ঘৃণা চলে আসে, যে তারা তো আমাদেরকে মানুষ হিসেবে গোনাই ধরে না। ঠিক আছে, সো রাষ্ট্রের প্রতি ঘৃণা চলে আসে এবং এই ঘৃণাটাই পূর্ব বাংলার মানুষদের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে যে না, আমাদেরকে এক হতে হবে, আমাদের যদি বাঁচতে হয় সুন্দর মতো এক হতে হবে। সো এখন দেখো এই ভদ্রলোক, ঠিক আছে, এই ভদ্রলোক তোমাদের হচ্ছে দেখবা যে হচ্ছে আমাদের কি 21শে ফেব্রুয়ারিতে সবাই আমরা গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সব জায়গায় বাজে, তোমরাও গাও ছোটবেলা থেকে, যখন হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবা যখন তোমরা হচ্ছে শ্রদ্ধা জানাতে যাও এই গানটাই তোমরা গাও। ঠিক আছে, কে? এই যে আব্দুল গাফফার চৌধুরী, বইয়ে দাগ দিয়ে নাও, ঠিক আছে, আব্দুল গাফফার চৌধুরী।
ওকে, এবং এবং আমাদের সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ, ঠিক আছে, তিনি রচনা করেন এবং সুর করেন, ঠিক আছে, একই সাথে রচনা করেছেন এবং সুর করেছেন। এটাকে নাম কি? আব্দুল লতিফ, ঠিক আছে। দুইটা গান, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, শুনেছো না? সো এই গানটা রচনা করেছেন আব্দুল লতিফ। তারপর হচ্ছে তোরা ঢাকা শহর রক্তে ভাসালি, এই বিভিন্ন গান রচনা করেন, ঠিক আছে, বিভিন্ন ফেমাস গান রচনা করেছেন এবং সুর করেছেন। এর পাশাপাশি আমাদের অন্যতম একজন বুদ্ধিজীবী মুনির চৌধুরী জেলে বসে কি রচনা করেন? কবর নাটক। জেলে বসেই তিনি একটা নাটক রচনা করেন, কি? আমাদের কবর নাটক, ঠিক আছে, জেলে বসেই কবর নাটক রচনা করেন। সেগুলো আগেই কি বললাম যে ছকে সাজিয়ে ফেলবা। এখন এই যে এত কিছু হচ্ছে, দেখো, কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পাকিস্তানের সংবিধান। সো এত আন্দোলন হচ্ছে, ঠিক আছে, এত আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের ফলে কি ঘটবে? একটা দিকে তো যেতে হবে, তাই না? একটা দিকে যেতে হবে না? তো দেখো, এর পাশাপাশি আমাদের, তোমরা নাম শুনেছো হয়তোবা অনেকেই, জহির রায়হান, নাম শুনেছো না? সো 1969 সালে জহির রায়হান রচনা করেন কি? একটা উপন্যাস, আরেক ফাল্গুন, ঠিক আছে, আরেক ফাল্গুন। আমি একটু লিখে দিই, আগেরটা আমি লিখে দিই। জহির রায়হান কি রচনা করেন? উপন্যাস আরেক ফাল্গুন। ওকে, সো এখন এই যে এত রচনা আসছে, এত হচ্ছে, নাটক তৈরি হচ্ছে, উপন্যাস তৈরি হচ্ছে, এটার কারণে দেখা যায় বাঙালিদের মধ্যে একটা চেতনা গড়ে ওঠে, জাতীয়তাবাদের চেতনা, ঠিক আছে, সবার মধ্যে এটা ছড়িয়ে যায়। সো এই যে 47 থেকে একটা রাষ্ট্রভাষা নিয়ে হচ্ছে একটা আন্দোলন শুরু হয়েছিল, 48 থেকে কি হলো? আমাদের প্রতিবাদ শুরু হলো, তারপর হচ্ছে দেখা গেল রক্তক্ষয়ী সংগ্রাম চললো। এখন এত কিছুর পর এসে লাস্টে পাকিস্তান সরকার আমাদের 1956 সালে তাদের সংবিধানে, ঠিক আছে, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। সো আলটিমেটলি এত মানুষ শহীদ হলো, আহত হলো, তারা আন্দোলন করলো। সো আন্দোলনের ফার্স্ট ভিক্টরি, ঠিক আছে, অর্থাৎ প্রথম যে বিজয়, সেই বিজয়টা কিন্তু আমরা অর্জন করলাম, যে ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনে আমরা বিজয় অর্জন করলাম, কি হয়, বাংলাকে আমরা কি রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে পারলাম। সো এইটাই হচ্ছে আমাদের প্রথম একদম ফাইনাল যে কি আমাদের একটা ডেস্টিনেশন ছিল, যে আমাদের কি করতে হবে? আমাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আনতে হবে। তো সেটা আমরা অর্জন করলাম। সো পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয় বলতে পারো কিন্তু এটা, ঠিক আছে, আমরা একটা বিজয় অর্জন করলাম। যে এই আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন কিন্তু এখানে শেষ হয় নাই, এই আন্দোলনটা এখানে জাস্ট শুরু। এই বিজয় দিয়ে আমাদের আন্দোলনটা শুরু। আমরা বোঝা শুরু করলাম যে পাকিস্তানিরা অ্যাকচুয়ালি আমাদেরকে অধিকার দিবে না, আমাদের অধিকার দিবে না। সো যেহেতু তারা আমাদের অধিকার দিবে না, সো আমাদেরকে আন্দোলন করে, প্রতিবাদ করে, তারপর হচ্ছে নিজের রক্ত দিয়ে অধিকার আদায় করে নিতে হয়। তখন বাঙালিরা চিন্তা করলো যে না, আমাদের আলাদা হতে হবে, আমাদের একত্রিত হয়ে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, না হলে আমরা এই যে পাকিস্তান রাষ্ট্র রয়েছে, পাকিস্তান সরকার রয়েছে, তাদের থেকে আমরা কি আমাদের ন্যায্য অধিকার বুঝে পাবো না। সো এই আইডিয়াটা থেকেই আমাদের একটা কনসেপ্ট চলে আসে, জাতীয়তাবাদের উন্মেষ। একটু বোঝার চেষ্টা করো, খুবই সহজ। এটা পরীক্ষায় আসতে পারে, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়। সো দেখতেই পাচ্ছ নামের মধ্যে আছে জাতি। সো একটা জাতিকে বোঝাবে।
সো আমরা যে একত্রিত একটা জাতি, বাঙালি জাতি, এই সেন্সটা আসাটাই হচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। ঠিক আছে, যে আমরা একত্রিত একটা জাতি, আমাদের সব কাজে সব সময় সবার একত্রিত হয়ে থাকা দরকার। ঠিক আছে, সো এই আইডিয়া থেকেই আমাদের জাতীয়তাবাদের উন্মেষটা ঘটে। দেখো তোমরা দেখো নিচে পাবা জাতীয়তাবাদের উন্মেষ কি বলছে, যে পূর্ব পাকিস্তানি যারা রয়েছে, অর্থাৎ আমরা বাঙালি যারা রয়েছি, পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি শক্তির বিপরীতে, ঠিক আছে, পূর্ব পাকিস্তানে যে একত্রিত হওয়া দরকার, সেই একত্রিত হওয়ার জন্য কি করা লাগবে, মানুষকে কিভাবে এক করবা, তুমি কি বলবা, কেন এক হওয়া দরকার? কারণ আমরা সবাই বাঙালি, আমাদের নিজেদের জন্য এক হওয়া দরকার। সংহতি অর্থাৎ একত্রিত হওয়ার জন্য আমাদের এই সেন্সটা আসা দরকার, সেই সেন্সটা হচ্ছে জাতীয়তাবাদ। সবাইকে একত্রিত হওয়া, একটা জাতি হিসেবে আমাদের একত্রিত হয়ে যাওয়া, এই ধারণাটা তৈরি করা দরকার। যেহেতু হিন্দু মুসলমান নির্বিশেষে ম্যাক্সিমাম মানুষ আমরা হচ্ছে বাংলা ভাষাভাষী, তাই বাংলাদেশি, ঠিক আছে, আমরা সবাই বাংলাদেশি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন যেটা রয়েছে সবাইকে আমাদেরকে একত্রিত করে তোলে, বুঝে যে না, এই আন্দোলনটার মাধ্যমে আমরা যেহেতু এত এত সাফার করতে হয়েছে, এই আন্দোলন করতে গিয়ে যেহেতু এত এত কিছু করতে হয়েছে, তাই আমাদেরকে এক থাকতে হবে যদি আমাদের অধিকার ফিরে পেতে চাই। ঠিক আছে, সো নিজেদের আত্মপরিচয়, এই যে আমরা বাংলাদেশি, যে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলা, যে আমাদের নিজস্ব আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে, সংস্কৃতি থাকবে, আমাদের নিজস্ব কি থাকবে, নিজস্ব অর্থনীতি থাকবে, রাজনীতি থাকবে। সো এই গুরুত্বটা আমরা উপলব্ধি করা শুরু করি, যে আমাদের বাংলাদেশি, আমরা সবাই বাঙালি, আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদেরকে এই গুরুত্বটা বুঝতে হবে যে আমাদের একত্রিত থাকা দরকার। সো এই সেন্সটা, এই ধারণাটাই হচ্ছে, এই যে বাংলাদেশি হিসেবে আমরা সবাই এক, এই ধারণাটাই হচ্ছে আমাদের কি, আমাদের জাতীয়তাবাদ, বাংলাদেশি। এখন অনেক জায়গায় দেখবা বাঙালির কথা বলা হয়, বাট বাঙালি যেহেতু আমাদের বিভিন্ন কি রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, সো তারা দেখবা যে অনেক ক্ষেত্রেই হচ্ছে কি বলেন, যে তাদের নিজস্ব আলাদা সংস্কৃতি রয়েছে। সো সেই জায়গা থেকে অনেক সময় বাঙালি বলা হয় না, অনেক ক্ষেত্রে বাংলাদেশি বলা হয়, বাংলাদেশি জাতীয়তাবাদ। ঠিক আছে, সো এই ছোট্ট কনফিউশন হতে পারে অনেক জায়গায়, সো এটা নিয়ে কনফিউশনে না থেকে একদম ক্লিয়ার, আমরা সবাই বাংলাদেশি। সো এই সেন্সটা তখন মানুষের মধ্যে চলে আসে। ঠিক আছে, যে একত্রিত হতে হবে যদি আমরা নিজেরা সবাই ভালো মতো বাঁচতে চাই। সো এই সেন্সটা কিন্তু ইতিমধ্যে গ্রো করা শুরু করলো, মানুষের মধ্যে চলে আসলো। এখন ভাই আমাদের এই যে আমরা আন্দোলনটা করলাম 1953 সাল থেকে, ঠিক আছে, 56তে আমরা আমাদের কি স্বীকৃতি পেয়েছি, বাট 53 সাল থেকেই আমাদের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে কি আমরা পালন করে আসছি। 21শে ফেব্রুয়ারি যেহেতু এত এত মানুষ শহীদ হয়েছেন, 21শে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি। কবে থেকে? 1953 সাল থেকে। এবং এই যে আমরা জাতি হিসেবে আমাদের দেখবা যে বাঙালি একমাত্র জাতি যে কিনা নিজের মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য রক্ত দিয়েছে। সো এই কারণে 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো, ঠিক আছে, জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন ইউনেস্কো, বাংলাদেশের এই যে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, এটাকে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনালি সবাই, ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে, যে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে। ঠিক আছে, বাঙালি জাতি এটার জন্য হচ্ছে নিজেদের প্রাণ দিয়েছে, শুধুমাত্র কথা বলার জন্য। চিন্তা করে দেখো যে মানুষ কথা বলবে নিজের মতো করে, এইটার জন্য হচ্ছে কি করা দরকার, প্রাণ দিতে হয়েছে। সো এটার গুরুত্ব বুঝতে পেরে 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো আমাদের এই মাতৃভাষা দিবসটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। সো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু দাগ দিয়ে নিও। ওকে, সো আমরা আজকের এই ক্লাসটাতে ভাইয়া কি দেখলাম বলো তো, কি পড়লাম আজকের ক্লাসটাতে? আজকের ক্লাসটাতে আমরা এই যে বাঙালি জাতীয়তাবাদ, আমরা সবাই এক হলাম, এই জাতীয়তাবাদের বিকাশে আমাদের ভাষা আন্দোলন কি ভূমিকা রেখেছে সেইটা পড়লাম। ঠিক আছে, সো এই ক্লাসটাতে আমরা কি কি শিখলাম, আসলে তোমাদের গুরুত্বপূর্ণ যতগুলো কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো দেখলাম এমসিকিউ কোনগুলো আসলো বলে দিলাম, কোনগুলো আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট। সিকিউর জন্য
অত সবচাইতে বেশি ইম্পর্টেন্ট না হলেও এখান থেকে আসতেও কিন্তু পারে। সো কনসেপ্টগুলো ধারণা থাকলে হচ্ছে তুমি কনসেপ্ট থেকে হচ্ছে সিকিউ লিখতে পারবা, বাট সিকিউর জন্য সামনের অংশগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। সো এমসিকিউ সিকিউ এগুলো তো আমরা দেখলামই যে কোনগুলো ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্টলি নোট কিভাবে করতে হয় দেখো, পুরো স্লাইডটা আমি এমনভাবেই তৈরি করেছি যেন তুমি স্লাইডটা দেখলেই তোমার হচ্ছে মনে হয় যে না এই সালে এই ঘটনাগুলো ঘটেছে, এটা একটা নোট আকারে কাজ করবে। বাট স্লাইড দেখে তো তুমি সবসময় পড়বা না, সো স্লাইডটা দেখে নোটটা তৈরি করে ফেলবা। ঠিক আছে, নোটটা তৈরি করে হচ্ছে তুমি এই যে রেদওয়ান্স মেথডের যে গ্রুপটা আছে আরএম, ঠিক আছে, আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে একটু পোস্ট করে দিও যে কেমন লাগলো ক্লাসটা। ঠিক আছে, আমাদের বেসিক টু প্রো এর যে ক্লাস, ঠিক আছে, ইতিমধ্যে তো শুরু করেই দিলাম। আজকে তো কেবল তোমাদের একটা ধারণা দিলাম, ভাইয়া যেহেতু প্রথম আসছি তোমাদের মাঝে, কিভাবে ক্লাস নেই, ক্লাসে কিভাবে পড়াবো, যখন তোমাদের সাথে লাইভ ইন্টারাকশন হবে তখন তো আরও মজা হবে। ঠিক আছে, সো কিভাবে পড়াবো এই পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। তো যারা যারা এখনও জয়েন করো নাই আমাদের বেসিক টু প্রো কোর্সে, প্রো 3.0 কোর্সে, তারা দ্রুত যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য একটা কুপন তো এখনোই আছে, প্রি বুক কুপন, যেটা দিলে হচ্ছে তোমরা ছাড় পেয়ে যাবা, একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের সাথে পুরো বছর বাংলা বিজিএস এর জার্নিতে আমার দেখা হবে। আশা করি সুস্থ থাকলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, সুস্থ থাকাটাও ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ভালো থাকো এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবা। ঠিক আছে, সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমরা পরের অংশটা পড়বো। ঠিক আছে, সো আমরা এমনভাবেই পড়বো যেন প্রত্যেকটা ক্লাসের পড়া শেষ হয়ে যায়। ঠিক আছে, সো তোমাদের আর টেনশন করতে না হয়। ওকে, সো এই জিনিস আশা করি এই টপিকটা তোমাদের আর দ্বিতীয়বার হচ্ছে বোঝা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। হয়তোবা কিছু অংশ মনে না থাকতে পারে, সেগুলো একবার দেখলেই হচ্ছে মনে চলে আসবে। সো বোঝা নিয়ে আশা করি আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, কনসেপ্ট আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।